অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার 4 মামলার রায়ের আশা আইন উপদেষ্টার। আগামী সপ্তাহেই 1200 গায়েবী মামলা প্রত্যাহার। অপারেশন ডেভিল হান্টে 24 ঘণ্টায় 607 জন সহ আটক 1800। শয়তানদের পালানো রোধে সজাগ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রস্তুত কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। উন্নয়ন সহযোগীদের কারিগরি সহায়তার আশ্বাস। এবং নিয়োগ দাবিতে আজও শাহবাগে প্রাথমিক শিক্ষকদের অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। আগামী অক্টোবরের মধ্যে অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 মামলার রায় হবে বলে আশা জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ ভারত নাকচ করতে পারে বলেও সংশয় প্রকাশ করেন তিনি। এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে পতিত সরকারের 16,429 গায়েবী মামলার মধ্যে 1,214টি প্রত্যাহার করা হবে বলেও জানান উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা এবং এর আগে গুম খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর মধ্যে 3 থেকে 4টির রায় অক্টোবরের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আমরা আশা করছি এই 3 সপ্তাহ টাইম অতিবাহিত হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ যে প্রক্রিয়া, যেটা আপনারা খুব ঘন ঘন দেখবেন, এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। আইন উপদেষ্টা বলেন, এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগ নেতাকর্মী সহ জড়িতদের আসামি করা হয়েছে। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। যে 3-4টা মামলার কথা আপনাদেরকে বললাম, আমরা যদি পুরা বিচার কার্যটা ধরি তাহলে পুরা বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 1 বছরের মতো সময় লাগছে। এ সময় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে উল্লেখ করে ভারত থেকে ফেরতের আবেদন নাকচ করতে পারে বলেও আশঙ্কা জানান উপদেষ্টা। আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। ভারত শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন আইন উপদেষ্টা। তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে, তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফেইথে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এতে গেল 24 ঘণ্টায় 607 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে এই অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়াল 1775 জনে। আজ তৃতীয় দিনে গাজীপুরে 81, চট্টগ্রামে 30, সিলেটে 21, কক্সবাজারে 22, রংপুরে 21, বরিশালে 16, রাজশাহীতে 14, খাগড়াছড়িতে 8, মানিকগঞ্জে 11, ময়মনসিংহে 8 এবং কুড়িগ্রাম থেকে 2 জনকে আটক করা হয়েছে। এছাড়া হাতিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। মানবাধিকার রক্ষা করে দায়িত্ব পালন করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কোনো শয়তান যেন পালাতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এতে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 15 বছর ধরে সংঘটিত প্রতিটা গুম ও খুনের বিচার হতে হবে। হুমায়ুন কবিরের প্রতিবেদন। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে দেশের পরবর্তী পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা যোগ দেন 3 উপদেষ্টা। এতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান মানবাধিকার রক্ষা করে দায়িত্ব পালন করতে পুলিশের প্রতি আহ্বান জানান। মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না।
অপারেশন ডেভিল হান্টের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ক্ষমতায় টিকে থাকার জন্য অন্যায়ভাবে ব্যবহার করেছে। ফ্যাসিবাদও তাদের দোষরদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আপনাদের দেশের জনগণ, সরকার এবং নিজ নিজ দায়িত্বের প্রতি জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং কমিটমেন্ট রয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অতন্ত্র প্রহরীর ন্যায় ভূমিকা পালন করা দরকার। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকার বর্তমান চ্যালেঞ্জিং সময় পার করছে। বিগত 15 বছরে সংগঠিত প্রতিটি হত্যার বিচার হতে হবে। পুলিশ, কোর্ট, প্রসিকিউটর, ডিসি, আমরা যদি এই বার্তা দিতে না পারি যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, 15 বছরের অরাজকতার বিচার হবে, আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না। বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিক মতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন এসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কিনা তা অন্তর্বর্তী সরকারের বিষয় বলেও জানান তিনি। দুপুরে আগারগাঁওয়ে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সানাউল্লাহ। রাজনৈতিক দলের সঙ্গে সরকারের ঐকমত্যে পৌঁছাতে দেরি হলে নির্বাচন আগামী বছর জুনেও হতে পারে বলেও জানান তিনি। MR আসাদের রিপোর্ট। ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে আসন্ন নির্বাচনে কারিগরি সহায়তা, প্রবাসী এবং নারী ও প্রান্তিক গোষ্ঠীর ভোটাধিকার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। That support has been requested from the Elections Commission, and the needs assessment had decided that that's areas where the UN as our family can support. সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনের সময় নির্ধারণের দায়িত্ব সরকারের, কমিশন কেবল দায়িত্ব পালন করবে। অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। এবং আমরা বলেছিলাম যে আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। সরকার সিদ্ধান্ত নিলে কমিশন স্থানীয় সরকার নির্বাচন করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি। সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে তাই 1 বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় কমিশন কাজ করছে বলেও জানান ইসি সানাউল্লাহ। অবশ্যই, ওয়াই নট, জাতীয় নির্বাচনের আগেই করে দিবেন, ওয়াই নট, এটা তো আমাদের ডিসিশন না, ডিসিশন তো গভর্নমেন্টের। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নিয়োগ দাবিতে আজও রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা। অবস্থানের 8ম দিনেও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অন্যদিকে পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের পুনর্বহাল দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বুধবার দুপুরের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নিয়োগে কাটছে না জটিলতা। চাকরির নিশ্চয়তা পেয়েও যোগদান না করতে পেরে রাস্তায় নেমেছেন শিক্ষকরা। সোমবার তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহারের পর মঙ্গলবারও আন্দোলনে মাঠে রয়েছেন শিক্ষকেরা। 6531 জনের সবার যেহেতু যোগদানটা চাই, এতটুকু আমাদের দাবি। কর্তৃপক্ষ আমাদের রাষ্ট্র আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে, আমরা যোগদান করতে চাই, এটা আমাদের অধিকার। অনতি বিলম্বে যেন এটা বাদ দিয়ে আমাদের যোগদানটা করে আমরা যেন আবার আমাদের জীবনে, সাংসারিক জীবনে ফিরে যেতে পারি। অন্যদিকে পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের পুনর্বহাল দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের ব্যানারে আবারও আন্দোলনে মাঠে নামে ভুক্তভোগীরা। পিলখানা হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্তদের অনেকেই নির্দোষ দাবি করে তাদের মুক্তি ও ক্ষতিপূরণ চেয়েছেন স্বজনেরা। ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে আনাচে কানাচে যতগুলো সংগঠন রয়েছে, যতগুলো সংগঠন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার এগেইনস্টে দাঁড়িয়েছিল, সবাই আমরা একত্র হয়ে মাঠে আছি। আমাদের এই তদন্ততে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ছিলেন,
উনি কেন উনার তদন্ত প্রকাশ করলেন না? ছাত্র উপদেষ্টা যারা আছে তাদেরকে দায় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা সার্বক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ করছি এবং তারা পুরোপুরিভাবে পজিটিভ এবং তারাও চান এটির ন্যায় বিচার হোক। দাবি আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচি হুঁশিয়ারিও দেন তারা। 12টার মধ্যে যদি কোনো প্রকারের কোনো বার্তা না আসে তাহলে কাল 12টার পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। রমজানের আগে 5 পণ্য নিয়ে সাশ্রয়ী মূল্যে ট্রাক সেল শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এর মধ্যে রয়েছে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। সরকারের এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছেন সীমিত আয়ের মানুষ। পরিসর বাড়ানো সহ পণ্য বিক্রিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা। মাহবুব হাসান রিপনের বিস্তারিত প্রতিবেদন। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর স্বস্তির কথা চিন্তা করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালিয়ে আসছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। গত 31 ডিসেম্বর কার্যক্রম বন্ধ হওয়ার 1 মাস 9 দিন পর সোমবার আবার এই কার্যক্রম শুরু করেছে সরকারি এই সংস্থাটি। এতে স্বস্তি প্রকাশ করে কার্যক্রমের পরিসর বাড়ানো সহ বিতরণের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতের দাবি ক্রেতাদের। যা পাচ্ছি তত 200-300 টাকা একটা সেভ হচ্ছে। বাজারে 1 কেজি চাউলের খুচরা চাউল বেশি গেলে তাই 200 টাকা, আর এখানে পাইতেছি 100 টাকা। অনেক হাই হইতেছি, অনেক উপকার হইতেছে আমাদের। আমরা পাইতেছি সরকার থেকে। বাচ্চা নিয়ে আইছি, এখনো নিতে পারতেছি না। সামনে তো মানুষ নিতে আসে, কোনো মেইনটেইন নাই। একজনে 2বার করে নিতে আসে, আর একজনে একবারও নিতে পারতেছে না। রমজান সামনে রেখে 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুরের পাশাপাশি 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারছেন একজন ক্রেতা। ছোলা পাচ্ছে আপনার 60 টাকা কেজি, মসুর ডাল 60 টাকা পাচ্ছে, চিনি 70 টাকা পাচ্ছে, খেজুর 155 টাকা পাচ্ছে, যেটা 400 টাকা বাইরে কেজি। এই কারণে টিসিবি গাড়ির মধ্যে অনেক প্রচুর পরিমাণ ভিড়। ঢাকা শহরে 50টি ও চট্টগ্রামের 20টি স্থানে ট্রাক থেকে পণ্য বিক্রি শুরু করেছে সংস্থাটি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 14 অবস্থানে বাংলাদেশ, বিগত 13 বছরের মধ্যে যা সর্বনিম্ন। এমনটা জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে 23। সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই সঙ্গে অবস্থানে কঙ্গো এবং রান। কাল টিআইবি কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক 2024 উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180-দের মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। এবারের স্কোর হচ্ছে নিচের দিক থেকে সর্বনিম্ন, উপরের দিক থেকে যেটা বললাম, উপরের দিক থেকে আমাদের অবস্থান 151, 23 স্কোর করে, এবং নিচের দিক থেকে 14তম নিচের দিক থেকে। এবার বইমেলার মোহনায়। চিরাচরিত ধারা থেকে বের হতে পারেনি অমর একুশে বইমেলা। শুধু রাজনৈতিক আর আয়তন ছাড়া বাকি সব কিছুই রয়েছে আগের মতোই। প্রকাশকরা বলছেন বইমেলা এখনও চিন্তার দিক থেকে সর্বজনীন হয়ে উঠতে পারেনি। তবে সোমবার রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে লেখক, পাঠক, প্রকাশক কেউই সমর্থন করছেন না। মনিরুল ইসলামের প্রতিবেদন। মাঘী পূর্ণিমায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অমর একুশে বইমেলার 11তম দিন ছিল তারুণ্যের দখলে। এদিন মাঠে শিক্ষার্থীদের আধিক্যই বেশি দেখা গেছে, বেড়েছে বেচাকেনাও। এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, তবে স্লোগানের সঙ্গে মিল নেই। মেলায় ঘটেছে স্টলে হামলার ঘটনা, যাকে কেউই সমর্থন করছেন না। প্রত্যেকেরই ব্যক্তিগত মতামত থাকতে পারে, ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে, সেখানে কারো হস্তক্ষেপ করাটা আসলে অনাকাঙ্ক্ষিত। আমি এটাকে সমর্থন করি না। কিছু পরিবর্তন এসেছে, তবে চিন্তায় কোনো নতুনত্ব নেই। তবুও পাঠকরা নিজেদের স্বস্তির কথাই জানালেন। বইকে ভালোবাসলেই যে আসে তা না, আমার মনে হয় মেলাটাকেও ভালোবাসে, এনজয় করতে আসছে আর কি ফ্রেন্ডদের সাথে। একটা জিনিসের সমস্যা, কাফি, নুরুজ্জামান কাফি, এই বইটি লেখা ঠিক করা নেই।
সবকিছু ভুলে নতুন এক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিলেন লেখকরা। এই বাংলাদেশ বিনির্মাণে কাজ করি, ধ্বংস না, আসুন ঘৃণা না, ভালোবাসা দিয়ে বাংলাদেশটাকে সাজাই। প্রকাশকরা বলছেন বইমেলা সংস্কারের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। এবারও সেই আগের সিন্ডিকেটই হর্তাকর্তা। লেখক হিসেবে প্রকাশ্য বিস্তার আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আমাদের দিক থেকে আমরা সর্বচেষ্টা করে গেছি। আপনি জানেন যে এর আগে প্যাভিলিয়ন প্রথা, যেটা স্বৈরাচারের প্রতীক হিসেবে আমরা জানতাম, সেটা বাতিলের জন্য বা সেটা সংস্কারের জন্য আমরা কাজ করছি। যথেষ্ট পাঠক আছে, বিক্রিও আছে, কিন্তু তুলনামূলক হারে বিক্রিটা এখনও কম। তবে আমরা আশা করতেছি যে আগামী দিনগুলোতে বিক্রি আরো ভালো হবে। একটি শুদ্ধ সুন্দর আর নতুনের মিশেলে স্বচ্ছ বইমেলা উপহার দিতে সরকারকে আরও উদ্ভাবনী হওয়ার তাগিদও দিয়েছেন সবাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে ফের মাঠে নেমেছেন সাংবাদিকরা। দীর্ঘ ১৩ বছরেও এই নির্মম হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এতে তারা অভিযোগ করেন, বিগত সরকার নানাভাবে ভয়ভীতি দেখিয়ে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার কাজ ব্যাহত করেছে। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিক নেতারা বলেন, আগামী ২ মার্চ মামলার চার্জশিট জমা না দিলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে। এছাড়া প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন সাংবাদিক নেতারা। আমরা ডক্টর ইউনূসের অফিসমুখী হয়ে আন্দোলন শুরু করব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত ১১৪ বার এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে অভিযোগ করে পতিত সরকারের অনীহাকে দায়ী করেন তারা। সরকার কিন্তু বলেছে তারা এই হত্যাকাণ্ডের বিচার করতে আন্তরিক। এই যে মাথা বিকিয়ে দেওয়ার যে ফ্যাসিস্টের কাছে, সেই কারণে শুধু আমাদের সাগর রুনি নয়, দেশেরও পর্যাপ্ত ক্ষতি হয়েছে। ১১৬ বার এই মামলাটির চার্জশিটের দাখিলের তারিখ পিছানো হয়েছে। আপনারা অবিলম্বে অন্তত চার্জশিট দেওয়ার ব্যবস্থা করুন। সংবিধানের বিচার পাওয়ার যে অধিকার রয়েছে, যে ধারা রয়েছে, সেই ধারাকে কলুষিত করা। প্রতিবাদ সমাবেশে ডিআরইউর সভাপতি আবু সালে আকন অভিযোগ করেন, যারা এই ন্যাক্কারজনক হত্যার উপর ভর করে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন, তাদেরও আইনের আওতায় আনতে হবে। যারা বেনিফিশিয়ারি হয়েছেন, পকেটে টাকা ভরেছেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে গিয়েছেন, বিদেশ গিয়ে আলিশান অবস্থায় থেকেছেন, ইনশাআল্লাহ তাদেরও বিচারের মুখোমুখি করবে এই সাংবাদিক সমাজ। অতীতে সরকারের উচ্চ মহল থেকে সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন বাদী পক্ষের আইনজীবী শিশির মনির। ভেস্টেড কোয়ার্টারের ইন্টারেস্ট ইমপ্লিমেন্ট করার জন্যই এই তদন্ত প্রক্রিয়াকে সঠিক আইনিভাবে পরিচালিত হতে দেওয়া হয়নি। র্যাব তো তদন্তকারী কোনো সংস্থা না, তাদের তদন্তের কোনো কার্যকারিতা নাই, তারা এক্সিকিউটিভ বডি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে হত্যাকাণ্ডের ১৩ বছর পর আশার আলো দেখছেন পরিবারের সদস্যরা। আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। জাতীয় জাদুঘরে সাগর রুনি ফাউন্ডেশনের চিত্র প্রদর্শনীতে তথ্য উপাত্ত পেলে দ্রুত বিচার কাজ শুরু হবে বলেও জানান তিনি। বিগত সরকারের সময়ে বিচার কাজ বহুবার পিছিয়েছে উল্লেখ করে এই বিচার প্রক্রিয়ায় বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও জানান তিনি। তথ্য উপাত্ত পাওয়া যায় এবং অপরাধীকে ধরা যায়, তাহলে বিচার না পাওয়ার তো কোনো কারণ দেখি না। বারবার সময় নিয়েছে এই জন্যই যে আসলে বিচারটা তারা করতে চায়নি। বিগত সরকারের সময়ে নানান কুটকৌশল করে সেগুলোর বিচার করা হয়নি, সেগুলো যেন বিচার করা হয় সেটাই আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আগে যারা তদন্ত করতো তাদের উপর হয়তো একটা প্রভাব ছিল, কিন্তু এখন তো প্রভাব মুক্ত হয়ে তদন্ত করছে। এখন তদন্ত করে ওনারা যা বলেন তাই তো আমাদেরকে মানতে হবে, কিন্তু বিচার আসলে একটা হতে হবে। শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরো একবার। অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার 4 মামলার রায়ের আশা আইন উপদেষ্টার। আগামী সপ্তাহেই 1200 গায়েবী মামলা প্রত্যাহার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। উন্নয়ন সহযোগীদের কারিগরি সহায়তার আশ্বাস।
এবং সমস্যা সমাধানের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা বিডিআর পরিবারের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।